মাত্র 15 বছর বয়সী বিয়ে হয়েছিল তরুর। বিয়ে না, ওটা আসলে ছিল একরকম দায়িত্ব। পারিবারিক চাপ আর দুঃখ ডাকার একটা উপায়। তরু আর সায়ান চাচাতো ভাই বোন। বয়সে তরুর থেকে সায়ান গুনগুনে 8 বছরের বড়। ছোটবেলায় একসাথে কাটলেও বয়স বাড়ার সাথে সাথে ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তরু হলো খোলা আগুন, যাকে দেখলেই আঁচ লাগে, আর সায়ান সে নিঃশব্দে জমে থাকে এক আগ্নেয়গিরি, যা একবার ফেটে গেলে সব ধ্বংস হয়ে যায়। তাই দুজনের একটু বনিবনা হতো না। তবুও তরুর বাবা মারা গেলে সমাজ আর সম্মান রক্ষার নামে তাকে সায়ানের সঙ্গে বিয়ে দিয়ে দেয় পরিবার। সায়ান রাজি হয়েছিল চুপ করে, কিন্তু কিছু না বলে। তবে বিয়ের 3 দিন পরেই এক রাতে দেশ ছেড়ে চলে যায় সে। তরুকে কোনো ব্যাখ্যা দেয়নি, শুধু 4 বছর পর একটু কাগজ এসেছিল তালাকনামা। মায়ের কসম দেওয়ার ফলে এই তরু সই করেনি। বিয়ের সময় তরু অবুঝ কিশোরী থাকলেও 3 বছর পরে তরু পরিণত হয়েছিল একজন 19 বছরের পয়সা যুবতীতে। তাই নিজেও সবকিছু বুঝত। পরিবারের সাথেও কোনো যোগাযোগ করেনি। কারণটা অবশ্য সবাই জানতো। সায়ানের বাবার পরকীয়া ছিল সায়ানের দেশ ছাড়ার কারণ। আজ সায়ানকে 9 বছর পর হঠাৎ নিউ ইয়র্কের এক কনফারেন্স রুমে দেখে থমকে গেল তরু। বর্তমানে তরু নিউ ইয়র্কে থাকে। সে এখন লেক্সোরা গ্লোবাল সলিউশনের চিফ কন্ট্রাক্ট অ্যান্ড কনফারেন্স অফিসার। আজকের মিটিংয়ে সে মুখোমুখি বসেছে অ্যারোনিক্স এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা সায়ান ইফতেখারের সঙ্গে। একজন সফল ব্যবসায়ী, একজন ঠান্ডা ছায়াঘেরা পুরুষ, আর এক সময় তার স্বামী ছিল আর চাচাতো ভাই। সায়ান তাকিয়ে আছে তরুর চোখে। তরুর থেকেও যেন সায়ান বেশি অভিভূত, বেশি থমকে গেছে। এই মেয়েটা তরু, সেই ফাটকাঠির মতো চিকন ফর্সা বাচ্চা মেয়ে, সে যে কথায় কথায় তার চুল টেনে পালিয়ে যেত, লুঙ্গি খুলে ফেলার হুমকি দিত, যার হাসির শব্দে একসময় বিরক্ত হতে সে। আর আজ ঠিক এই মুহূর্তে সেই তরু তার সামনে বসে আছে গম্ভীর, মার্জিত, আত্মনির্ভর এক নারী হয়ে। মনে হচ্ছে অতীত আর বর্তমানে একসাথে চেপে ধরেছে তার বুকের উপর। তরু অস্ফুট স্বরে বলল, সায়ান, আমি তরুণিমা ইসলাম, চিফ কন্ট্রাক্ট অ্যান্ড কনফারেন্স অফিসার, ভ্যালিয়েন্ট হোল্ডিং। মিটিং শুরু করতে পারি? তরু শান্ত গলায় বলে, অথচ ভিতরে তার বুকের স্পন্দন কেঁপে কেঁপে উঠছে। সায়ান কেবল মাথা নেড়ে সম্মতি দিল। মিটিংয়ে এর বাকি সদস্যরা বলল, অফকোর্স। তরু মিটিং শুরু করলো। সায়ান মাঝে মধ্যে তরুর দিকে গভীরভাবে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে ফেলছে। তরুকে দেখে সায়ানের অস্থির লাগছে। বাড়ির সকলের কথা মনে পড়ছে। সায়ানের ভাবনা ফুরায় না। সচরাচর সায়ান সব মিটিংয়ে অংশগ্রহণ করে না, তবে আজকের ডিলটা গুরুত্বপূর্ণ ছিল। তার উপর মিস্টার ড্যানিয়েল হালগোট তাকে আসার জন্য খুব করে অনুরোধ করেছিলেন। সবকিছু মিলিয়ে সায়ানের আজ এখানে আসা। ধন্যবাদ সকালকে। আশা করি আমাদের 2 কোম্পানির পথ চলা সুগম হবে। তরু মিটিং শেষ করতেই সকলে হাততালি দিয়ে উঠল। শুধুমাত্র সায়ান চুপচাপ বসে রইল। তরুর সাথে কিভাবে কথা বলবে এটা খুব ভাবাচ্ছে তাকে। নিউ ইয়র্কের রাত, অন্ধকারের শহর যেন অন্য এক রূপে ডেকে গেছে। আলোর ঝলকানি আর গাড়ির আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে দূর থেকে। তরুর অফিসের বড় কাছের দরজা ধীরে ধীরে পেছনে দিয়ে বেরিয়ে এলো। সায়ান এখনো অফিসে আছে, তরুণিমার বসের সাথে কথা বলছে। তরু এক পা করে হাঁটছে। ঠান্ডা হাওয়া তার গায়ের সঙ্গে খেলতে লাগছে। পেছনে লম্বা গলির ভাতি স্নান আর রাস্তার পাশের গাছগুলো ছায়ার মতো দুলছে। তার পা থমথমে করলো এক মুহূর্তের জন্য, যখন হঠাৎ তার মনের কোণে ভেসে উঠল সায়ানের মুখ। সেই আগুন জ্বলানো কালো চোখ, ঝরঝরে চুল আর কাঁধে টান টান সুর। 10 বছর ধরে সেই এখানে, এই নিউ ইয়র্কে ছিল। কেন এত সহজে ফিরে এসেছে আমার সামনে? তার মনে প্রশ্ন জাগলো। আর বুকে যেন একটা অদ্ভুত উত্তেজনা জমতে লাগলো। তরুর আত্মসম্মান বোধ প্রখর। বিয়ের কয়েক বছর পর যখন বোঝার মতো বয়স হলো তরু, তখন থেকে সায়ানের প্রতি তীব্র রাগ, অভিমান ফুঁসে এসেছে হৃদয়ে। ছোট থেকে কখনো সায়ান তরুকে সহ্য করতে পারত না, কারণ তরুই ছিল সায়ানের মতো রাগী, জেদি। ফলশ্রুতিতে বয়সে কয়েক ফারাক থাকা সত্ত্বেও তরু সায়ানকে প্রায় সময় নাকানি চুবানি খাওয়াতো। আর ঠিক সেই কারণেই দিন দিন দুজনের মধ্যে লড়াই বাড়তে থাকে। তরু এগিয়ে চলছে নিজের অ্যাপার্টমেন্টের দিকে। অফিস থেকে অ্যাপার্টমেন্ট খুব বেশি দূরে নয়, তবু অফিস থেকে গাড়ি নেওয়া হয়েছিল, কিন্তু তরু সেটি নিতে অস্বীকার জানিয়েছিল। হঠাৎ একটা গভীর ইঞ্জিনের গর্জন ভেসে এলো পেছন থেকে। তরু একটু কেঁপে উঠল। চোখ মুখ সোজা না তাকিয়ে শুধু কানে শুনে বুঝতে পারলো এটা কোনো সাধারণ গাড়ির শব্দ না। একটা নয়, তিনটা নয়,
এসইউভি নিঃশব্দে তার পেছনে এসে থামলো। এইটার হেডলাইন তার শরীর ধাক্কা দিল। বাকি দুটো এদিক সেদিক ঘুরে দাঁড়াইল, যেন তিম কোনো ছায়া বুনে দিচ্ছে। তরু থমকে দাঁড়ায়। তার আশপাশে দেওয়াল, অন্যথায় গাড়ির জানালাগুলো কালো, ভেতর থেকে আসে। ওটা আগে কোথাও দেখেছে। ল্যাবেটের নিচে ছোট করে লেখা, অ্যারোনিক্স হোল্ডিং প্রায়োরিটি বিহাইজ। হৃদস্পন্দন একবার ধ্বংস খায়। তরু বুঝে ফেলে সব। তখনই প্রথম এসইউভির ড্রাইভারের পাশে থাকা দরজাটা খুলে যায়। একজন সুটডেট আপ লোক নামলো, চোখে সানগ্লাস, কানে ইয়ারপিস। আর তার পেছনে ধীরে একরাশ নির্বিক একা নিয়ে নামছে সায়ান ইফতেখার। চুল পেছনে আছড়ানো, চোখে সেই একই শীতল ছায়া। হাঁটছে ধীরে ধীরে, যেন পুরো রাস্তার মালিক সে। চারপাশের বাতাস জমে উঠেছে, আর তরুর গলার ভেতর শুকিয়ে যাচ্ছে অস্থিরতার আগুনে। কেমন আছিস তরু? সায়ান বলল, একটুও না হেসে। তরু কিছু বলল না। সায়ান উত্তরের আশায় আবারও জিজ্ঞেস করলো, তরু কেমন আছিস? মা কেমন আছেন? মা? তরুর ঠোঁটে যেন বিদ্রুপের হাসি। ধৈর্য হারালো সায়ান। এমনিতেই তার ধৈর্যের লেভেল 0। যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। আমি বলতে বাধ্য নই মিস্টার সায়ান ইফতেখার। নিজের মায়ের বিষয় জানার ইচ্ছে থাকলে নিজেই জেনে নিন। আর হ্যাঁ, অফিসের বাইরে অফিসিয়াল বিহেভিয়ার আশা করবেন না। তরু উল্টো দিকে চলে যেতেন চাইলে সায়ান তার হাত টেনে ধরে। আর মুহূর্তে সায়ান সহ বাকিরাও চমকায়। তরু সায়ানের গালে চর বসিয়ে দিয়েছে। রাগে ফুঁসছে মেয়েটা। সায়ান প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও ঘটনা বুঝে আসতেই তরুর চুলগুলো শক্ত করে চেপে ধরল সে। তরু ব্যথায় মৃদু শব্দ করে উঠল, এখনো আগের মতোই বেয়াদব আছিস তুই। পথে ঘাটে আমার গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে? আমার হাত ধরার সাহস হয় কিভাবে বলো? সায়ান ভাই, চুল ছাড়ো, নয়তো তোমার শরীরের কোনো অংশের চুল থাকবে না। শয়তানের দাদা তুমি, ছাড়ো। সায়ান তরুর যন্ত্রণা দেখে আরো জোরে চুলগুলো চেপে দিল। তরুর মেজাজ হারাচ্ছে। হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তাছাড়া তুই আমার। থেমে যায় সায়ান। তরু বলে ওঠে, তালাকনামার কথা মনে হয় ভুলে গেছো। আমি ভুলিনি সায়ান ভাই। সায়ান সত্যি সেসব ভুলে গিয়েছিল। আনমনে এসব ভাবতে গিয়ে তরু চুলগুলো আলগা হয়ে গেল। আর তাতে সুযোগ পেল মেয়েটা। কোনো দেরি না করে সায়ানের নাকে একটা ঘুষি বসিয়ে দিল সে। ঘুষি খাওয়ার পর সায়ান কপালে হাত রাখতে গার্ডরা নড়ছড়ে উঠল। একদম পেছন থেকে তরুর সামনে এগিয়ে আসছিল। স্টেপ ব্যাক। সায়ান রাগে গর্জে উঠল। আর তখনই তরু তার হিলের আকুরেসি কাজে লাগিয়ে গার্ডের ভয়ে সজোরে আঘাত করে এক লাফে রাস্তার কোন ঘুরে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সবাই স্তব্ধ। সায়ান ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, আজকের পর থেকে প্রতিদিন শাস্তি পেতে হবে তরুকে। মনে প্রাণে এই ফোন করে গাড়িতে উঠে বসলো সায়ান। এতগুলো বছরের মধ্যে মায়ের সাথে মাত্র 2বার কথা হয়ে বলেছিল সে, তাও গোপনে। আজ আবারও কথা বলবে সায়ান। তরুকে দেখে পুরো দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে তার। রাত 10:30, নিউ ইয়র্কের স্কাইলাইন যেন চোখে আগুন জ্বালিয়ে তাকিয়ে আছে। 3টা ধীরে ধীরে ঢুকে পড়ল ম্যানহাইটের এক ফ্লাজের ভেতরে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, স্বচ্ছ কাছে দেয়ালার নিরাপত্তা চেকপয়েন্ট বেরিয়ে গাড়িগুলো থামলো এক্সক্লুসিভ পেন্ট হাউস। লিফটের সামনে দরজা খুলে সায়ান নামলো। সাথে থাকা 2জন সিকিউরিটি লোক চুপচাপ পেছনে দাঁড়িয়ে। সে হাতের এক ইশারায় বলল, ইউ মে লিভ নাও। গার্ডরা মাথা নেড়ে চলে গেল নিচে। সায়ান লিফটে উঠল। 45তম তালায় থাকলো সে। দরজা খুলে যেন অন্য একটা জগৎ। মৃদু নীল আলোয় ভেসে থাকা আধুনিক অ্যাপার্টমেন্ট। ফ্লোর 2, সিলিং কাছের জানালা, যার উপরে আলোয় মোড়া নিউ ইয়র্কের শহর। দেয়ালে আধুনিক শিল্পকলা, কিন্তু কোথাও কোনো পারিবারিক ছবি নেই। টেবিলে রাখা এক বোতল স্কচ। পাশে তার দ্বিতীয় ফোনটি পড়ে আছে। আনরিড মেসেজ 12টি। একাকিত্ব ডাকতে পারছে না। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। গ্লাসে একটা ঘূর্ণি তুলে নেয় স্কচ। তারপর নিচে তাকিয়ে দেখে রাস্তায় গাড়ি চলছে, যেন প্রতিটা গাড়ি কেউ না কেউ ফেলে আসা কারো কাছে ফিরছে। অথচ সায়ান জানে এই শহরের মধ্যে থেকেও সে কারো কাছে ফিরতে পারেনি। তার শিকড় ঘেরে আছে সুদূর বাংলাদেশ। হঠাৎ সায়ানের তরুর বলা কথাগুলো মনে পড়ল। তালাকনামা অর্থাৎ ডিভোর্স পেপার। সায়ান স্কচ ভর্তি গ্লাসে একবার চুমুক দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। লারা এই নামে কাউকে কল করলো সে। হ্যালো সায়ান, কেমন আছো? মিস ইউ বেবি। ফালতু কথা বাদ দাও লারা। তুমি তরুকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলে কেন?
আমার থেকে পারমিশন নিয়েছিলে? চমকায় লারা। এতগুলো বছরে লুকিয়ে থাকা ঘটনা আজ কীভাবে জানতে পারলো সায়ন? লারা শুকনো ডুব গেল। সায়ন, তুমিই তো বলেছিলে মিথ্যে সম্পর্ক থেকে তরুকে মুক্তি দিতে চাও। আমি তো সেজন্য শাট আপ লারা। আমি ভালো করেই জানি তুমি কিশোরের জন্য কি করেছ, বাট ট্রাস্ট মি, সেটা কখনো সম্ভব নয়। সায়ন কল কেটে দিতেই গর্জে ওঠে লারা। লারা মিস্টার জোনাথনের একমাত্র মেয়ে। নিউ ইয়র্কে আসার পর জোনাথনের সাথে আলাপ হয়েছিল সায়ানের, আর সেখান থেকেই জোনাথনের অফিসে জায়গা পেয়েছিল সায়ান। তারপর সে ঢুকে পড়েছিল এক অন্ধকার জগতে, যা কেউ জানে না। জোনাথনের মতো বিশিষ্ট শিল্পপতির আড়ালে যে কালো জগতের সাথেও যুক্ত, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সায়ন বুদ্ধিমান মানুষ, অল্প সময়ে অন্ধকার জগতে সফল হয়ে ওঠে, পাশাপাশি ব্যবসায় উন্নতি করে। তার রিয়েল এস্টেট কোম্পানির আড়ালে ছিল অস্ত্র চোরাচালান। একটা সময় জোনাথনকে পেছনে ফেলে এগিয়ে যায় সায়ন, তবে জোনাথন সবসময় সায়নকে স্নেহ করে এসেছে। বছর 2 আগে তিনি মারা গিয়েছিলেন। তারপর থেকে লারাই বাবার সব কিছু দেখাশোনা করছে। সায়ন যে বিবাহিত এটা লারা প্রথম থেকেই জানতো, তবুও সে সায়নকে খুব পছন্দ করে। যেভাবেই হোক সায়নকে নিজের করে পেতে চায়। সায়ন অপরাধ জগতে ডুবে গেলেও নিজের চরিত্রে এখনও কালিমা লাগতে দেয়নি। ফলশ্রুতিতে লারার ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে। বলা বাহুল্য, সায়ন লারাকে বন্ধু ভাবে। সেই বন্ধুত্বের খাতিরেই তরুর বিষয়ে সব কিছু জানিয়েছিল তাকে। আর লারা সেই সুযোগটা কাজে লাগিয়ে সায়নের অজান্তে একটা ডিভোর্স পেপার পাঠিয়েছিল তরুর কাছে। লারার বাংলাদেশে চেনা জানা একজন অ্যাডভোকেট নিজে সেই পেপার তৈরি করে তরুদের বাড়িতে পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল তরু সাইন করে দিলে ঝামেলা শেষ হয়ে যাবে। সায়ন ভাবে তরুই ত্যাগ করেছে, কিন্তু না, নিজের পরিকল্পনা এভাবে বেঁচতে যাওয়া তার আগে গর্জে ওঠে লারা। কিছুক্ষণ নিজের রুমে জিনিসপত্রের উপরই রাগ জাগতে থাকে। মন মেজাজ বড্ড খারাপ, তাই আজকে আর মায়ের কাছে কল করা হলো না সায়নের। তবে একটা কথা তাকে ভাবাচ্ছে, সত্যি কি তরু তাকে ত্যাগ করেছে? কথাটা মাথার ভেতর বারবার ঘুরপাক খেতে লাগলো। তরুকে দেখে সায়নের যেন মৃদু আফসোস জেগেছে মনে। অমন সুন্দরী, শিক্ষিত, আত্মবিশ্বাসী নারী তার স্ত্রী, ভাবতে মনে যেন অন্যরকম ভালো লাগার রেশ বয়ে গেল। তবে পরক্ষণে তরুর বেয়াদবির কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন। মেয়েটা আর শুধরল না। এসব ভাবতে ভাবতে সায়নের মন পরিবর্তন হলো। প্রায় 3 বছর পর মায়ের নম্বরে ডায়াল করলো সে। বাংলাদেশ। সকালের নাস্তা সেরে উঠানে বসে আছেন আসমা ইফতেখার। ইদানিং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না ওনার। ছেলের টেনশনে দিন দিন যেন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। আলতাফ ইফতেখারও সায়নের জন্য ভীষণ চিন্তা করেন, কষ্ট পায়। নিজের ভুলের কারণে একমাত্র ছেলে আজ নিরুদ্দেশ। মা, তোমার কল এসেছে। আনহার কথায় পিছন ফিরে তাকালেন আসমা। পরনে তার ছাই রঙের শাড়ি, চুলগুলো খোপা করা। আনহা সায়নের ছোট বোন। দিয়ে যা। আনহা তাই করলো। ফোন মায়ের কাছে দিয়ে নিজের কাজে এগোলো। বয়স তার 20 পেরিয়েছে, দেখতে সুন্দরী। আসমা ছেলের নম্বর দেখে দ্রুত কল রিসিভ করলেন। দীর্ঘায় উঠোনের একপাশে এগোতে এগোতে কথা বলতে শুরু করলেন তিনি। সায়ন চায় না তার বিষয় কেউ জানুক। তা আর সায়নের অনিচ্ছায় কোনো কাজ করলে সায়ন কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা বিগত দিনে আসমা ভালো করেই টের পেয়েছিলেন। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। জি ভালো। আপনার শরীর কেমন? দীর্ঘশ্বাস ছাড়লেন আসমা। চোখ ছলছল করছে। চলছে। সায়ন বাবা আমার, মরার আগে কি তোমাকে আর দেখতে পারবো না? তোমার বাবা ভুল করেছিলেন, যার জন্য প্রতিদিন সে আফসোস করে। তুমি ফিরে এসো সায়ন। এভাবে বলবেন না মা, আপনার কিছু হবে না। তরু কোথায় মা? চমকালেন আসমা। এতগুলো বছরে সায়ন আজ প্রথম তরুর কথা জিজ্ঞেস করলো। বিদেশে চাকরি করে তরু, ভালো ইনকাম করে। তোর শাশুড়ি মানে চাচি এখন আমাদের সাথে থাকেন। ও আচ্ছা। তুমি তরুকে তালাকনামা কেন পাঠিয়েছিলে বাবা? এসব বিষয় নিয়ে কেউ তামাশা করে? আল্লাহ মাফ করুন। তরু কি সাইন করেছিল মা? না। সায়ান হাফ ছেড়ে বাঁচল। লারার সাথে ঝামেলা করতে চায়নি সায়ান, কিন্তু মাথার মধ্যে থাকা ফোকাটা নড়ে চড়ে উঠেছে এখন। লারার এত সাহস হয় কিভাবে? আচ্ছা মা, রাখছি। আপনি ভালো থাকবেন। কিছু দরকার হলে আমার শুধু তোমাকে লাগবে বাবা, তুমি আসো। ছেলের কথা থামিয়ে দিয়ে বললেন আসমা। দীর্ঘশ্বাস ছাড়ল সায়ান। কিছু না বলে কল কেটে দিল। ফোনের দু প্রান্তে বসে দুজন কাঁদতে লাগলো। ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি। ম্যান
হাটনের লেকছোরা গ্লোবাল সলিউশনসের কর্পোরেট বিল্ডিংয়ের সকাল শুরু হয়েছে আগের রাতের বার নিয়ে। তরুণিমা ইসলাম কফির কাপ হাতে নিয়ে কাজে নিয়ে নিজের ডেস্কে বসে আছেন। তার চোখে ক্লান্তি নেই, আছে শুধু একরাশ অনিশ্চয়তা, যেটা গতকালের মিটিং থেকে শুরু হয়েছে। তখনই ইন্টারকম বেজে উঠল। মিস ইসলাম, মিস্টার ঘার্ট্রোভ আপনাকে ডেকেছেন এখনই। তরু কিছু না বলে উঠে দাঁড়ালো। কাপটা ডেস্কে রেখে সোজা রওনা দিল কর্পোরেট ফ্লোর একদম শেষ মাথায়। ড্যানিয়েল হার্টগ্রোভ সিওও বসেন সেখানে। ড্যানিয়েল হার্টগ্রোভ তার চেয়ার ঘুরিয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। তরু ঢুকতেই তিনি মুখ ফেরালেন, চোখে অস্বস্তি, ঠোঁটে এক টুকরো শক্ত করে চেপে ধরা কর্পোরেট হাসি। বসো প্লিজ। অ্যারোনিক্স ডিলে কোনো সমস্যা হয়েছে? তরু সরাসরি প্রশ্ন করল। হার্টগ্রোভ এবার বসে পড়লেন, একটা নিঃশ্বাস নিলেন। তুমি হয়তো জানো না, কিন্তু মিস্টার ইফতেখার গতকাল মিটিংয়ের পর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তরুর বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু মুখে কোনো প্রকাশ নেই। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আমরা যদি অ্যারোনিক্স ডিলটা চাই, তবে তোমাকে অস্থায়ীভাবে ওদের ইনহাউস লিগ্যাল টিমে ট্রান্সফার করতে হবে। কি বললেন? তরুর গলা ছাপা কিন্তু কাঁপা। তিনি চাইছেন পুরো নিয়ন্ত্রণ শুধু তোমার সাথে, আমাদের নয়, ফার্মের নয়, শুধু তোমাকে। তরু এবার চেয়ারে সোজা হয়ে বসল, চোখ তার বসে চোখে। আর আপনি তাতে রাজি হয়ে গেছেন? হার্টগ্রোভ একটু থেমে বলল, তরু, আমরা এই প্রজেক্টটা হারাতে পারি না। এটা আমাদের বছরের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তুমি জানো কত কোটি ডলার এতে ঝুঁকে আছে? তাহলে আমি এই ডিলের দাম? তরুর ঠোঁটে বাঁকা হলো। না প্লিজ, এটা সেরকম ভেবো না। তুমি গেলে আমরা এই চুক্তি বাঁচাতে পারবো। তুমি গেলে আমাদের সম্মানটুকু রক্ষা পাবে। তরু উঠে দাঁড়ালো ধীরে। তিনি আমাকে লিগ্যাল কাজে চাচ্ছেন না মিস্টার হার্টগ্রোভ, তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। বস চুপ করে রইলেন। তরু দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন হার্টগ্রোভ বলল, শুধু 1 বছরের জন্য তরু, প্লিজ। তুমি যদি শুধু তুমি পারো এটা বাঁচাতে। তরু থেমে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বলল, 1 বছর? তার একদিনও না ভাড়ে। আর এরপর এগুনিক যেন আমার জীবনে আর না আসে। তার ঠোঁটের কোনো একটুখানি কাঁপা হাসি, কিন্তু চোখে আগুন, আর বুকের গভীরে জমা ঘৃণা ছায়া যেন ফুসছে। এরোনিক্স এন্টারপ্রাইজ। সকাল 9:34। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা তরুণিমা ইসলামের চোখের সামনে একটা বিশাল কাজ ঘেরা রাজ্য। ছাদ থেকে মেঝে পর্যন্ত সবকিছু নিঃশব্দ, দবদবে আর ভয়ঙ্করভাবে নিখুঁত। তাকে আগে জানানো হয়েছিল আজ থেকে সে এই কোম্পানির স্পেশাল ইন-হাউস কন্ট্রাক্ট লিগ্যাল কনসালটেন্ট 1 বছরের জন্য। তরু চোখ তুলে বিল্ডিংয়ের মাথা দেখে। মনে পড়ে এই ভবনের মালিক তাকে অবশ্যই শাস্তি দেওয়ার জন্য তাকে নিজের সীমানার মধ্যে নিয়ে এসেছে। সায়ানকে ভালো করে চেনে তরু। শ্বাস নিতে নিতে অফিসের ভিতরে ঢুকে পড়ল সে। গুড মর্নিং মিস ইসলাম, ইউর এক্সপেক্টেড। রিসেপশনিস্ট নার্ভাস হেসে বলে, মিস্টার ইফতেখার উইল রিসিভ ইউ পার্সোনালি। তরু হালকা অবাক। কি, উনি নিজেই? হি সেভ ইটস নন নেগোসিয়েবল। তরু বেশ বুঝতে পারছে এটা কেবল শুরু। ওকে, মিস্টার ইফতেখার ইজ ওয়েটিং ইনসাইড, ইউ ক্যান গো ইন। হি ইনসাইটেড। থ্যাংক ইউ। তরুর চোখ মুখে শক্ত হয়ে আসছে। এতগুলো বছর দায়িত্বহীন হয়ে এখন কি করতে চাচ্ছে সায়ান? তরু আত্মমর্যাদা সম্পন্ন, আত্মবিশ্বাসী নারী। সে কখনোই সায়ানের জালে জড়িয়ে পড়বে না। মনে মনে এসব ভেবে তরু মুচকি এসে সামনে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই তরু প্রথমে দেখে জানালার পাশে দাঁড়িয়ে থাকা সায়ান ইফতেখার। তার পেছন থেকে আলো এসে পড়ছে কাঁধে, চুল পেছনে আছড়ানো, হালকা ব্লু শার্ট, সাদা গড়ি, কোমরে ঘা গোছা হোস্টেল, এক হাতে কপির মগ, অন্য হাতে ফোন। তবে সে ফোনে কথা বলছে না, সে তাকিয়ে আছে জানালার বাইরে। তরু চুপচাপ দাঁড়িয়ে আছে এবং তার অভিব্যক্তি নিখুঁত পেশাদার, কিন্তু চোখ পুড়ে যাচ্ছে ভিতর থেকে। সায়ান ধীরে ঘুরে তাকালো। দুজনের চোখ আটকে যায়। তখন সে ঠান্ডা গলায় বলল, ওয়েলকাম ব্যাক মিসেস ইফতেখার। তরুর গলার রন্ধ শুকিয়ে যায়। দ্যাট নেম ডাজন্ট এক্সিস্ট এনিমোর। তার কণ্ঠ কাঁপে না, কিন্তু চোখ কাঁপে। সায়ান একপাশে মুখ ঘোরায়, হালকা হাসে। কেউ ভোলে না অতীতে সে কি ছিল। আপনিও বলতে পারেননি মিস তরুণিমা। আর আপনি হয়তো ভুলে গেছেন এটা অফিস, মিস্টার সায়ান ইফতেখার, আপনার অ্যাপার্টমেন্ট কিংবা রাস্তা নয়।
শায়ন মুচকি হাসলো, এক পা এগিয়ে এলো তরুর দিকে। দুজনের মাঝে বিশেষ দূরত্ব রইল না এখন। তরু একটু ফেসপা হয়নি, দৃঢ়ভাবে শায়নের চোখে চোখ রেখে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ভুলিনি মিস, আপনি ভুলে গেছেন। মিস্টার শায়ন ইফতেখার নয়, স্যার বলে সম্বোধন করুন। তরু হালকা মাথা নেড়ে এক ধরনের আগ্রহহীন শ্রদ্ধা দেখিয়ে বলেন, ঠিক আছে স্যার, আশা করি এরপর থেকে আপনিও কর্মস্থলকে কর্মস্থলের মতোই মেনে চলবেন। ওকে, আপনার জন্য শুভকামনা রইল মিস তরুণীমা। শায়ন ধীর পায়ে নিজের ড্রেসের দিকে এগিয়ে গেল। দাতব ছোঁয়ার মতো শব্দে একবার একটা বোতামে চাপ দিল সে। তরুণ কিছু বলার আগেই দরজা খুলে গেল। মিস্টার মাইক প্রবেশ করলেন নিখুঁত সময় জ্ঞান নিয়ে। স্যার, মিস তরুণীমাকে ওনার জায়গা দেখিয়ে দিন। মাইক বয়স তার আনুমানিক 40 বছর। শায়নের কথা আনুগত্য প্রকাশ করে বলল সে, ওকে স্যার। তরুণীমা চুপচাপ দাঁড়িয়ে আছে। মাইক তাকে উদ্দেশ্য করে বলল, চলুন মিস তরুণীমা। তরুর মাইকের সাথে রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। শায়নের নজর এখনো তরুর দিকে। চোখে চোখে যেন বলল, তুমি আমার দুনিয়ায় ঢুকলে, কিন্তু তোমার ইচ্ছে নয়, আমার চোখে। তরুও কেবিন থেকে বেরিয়ে যাওয়ার একবার শায়নের দিকে তাকালো। চোখে কিছু একটা ছিল, যেন শায়নের কথার জবাবে সে বলল, সেটা সময় বলে দেবে। বাংলাদেশ, গাজীপুর, ইফতেখার বাড়ি। সন্ধ্যা থেকে আনহার মন খারাপ, কারণ তার বিয়ের আলাপ চলছে, কিন্তু আনহা এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছে না। বিশেষ কোনো কারণে, শুধুমাত্র ভাইয়ের অনুপস্থিতিতে বিয়ে করবে না বলেই জেদ ধরেছে সে। আসমা ইফতেখার মেয়েকে কিছু বলেনি, কি বা বলবেন? একমাত্র ভাইকে রেখে বিয়ে করে নেওয়া কি কোনো বোনের ভালো লাগে? কিন্তু এখানে কিছু করারও নেই। শায়ান আদৌ কখনো ফিরবে কিনা সে বিষয়ে কেউ জানে না। তবে রাহেলা ইফতেখার আনহাকে বোঝানোর সিদ্ধান্ত নিয়েছেন। তরুর মা রাহেলা ছোট ছেলেকে নিয়ে এখন আনহাদের সাথেই থাকেন তিনি। ছোট ছেলে মুয়াজের বয়স এখন 19, তবে অনার্সে ভর্তি হয়েছে। যদিও তাদের সব খরচ তরুই বহন করে, তবে শায়ানের বাবা প্রায় সময় এই নিয়ে রাহেলার সাথে কথা বলেন। শায়নের বাবা থাকতে তরুর দায়িত্ব পালন করা নিয়ে তাদের আপত্তি থাকলেও তরুর জেদের কাছে সকলকে হার মানতে হয়। আনহা মা, ঘরের বাতি নিভিয়ে শুয়েছিল আনহা। মেজো চাষির কণ্ঠস্বর শুনে শোয়া থেকে উঠে বসলো সে। দাঁড়ান চাষি, বাতি জ্বালাচ্ছে। আনহা খুব দ্রুত বাতি জ্বালালো। রাহেলা ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসলেন। এদিকে আয়। আনহা শান্তভাবে চাষির পাশে বসলো। কিছু হয়েছে চাষি? না রে পাগলি, তোর কি হয়েছে? এমন করছিস কেন? আপনি কি সত্যিই জানেন না কি হয়েছে? দীর্ঘশ্বাস ছাড়লেন রাহেলা। শায়ন কি কখনো ফিরবে? আনহা, ছেলেটার নিরুদ্দেশের জন্য সবচেয়ে তরুর জীবনটা এলোমেলো হয়ে আছে। আমি ভুল করেছিলাম আনহা। চাষি, ভাইয়া তো আপুর সাথে রাগ করে দেশ ছাড়েনি। বাবা, ভুল কি শুধু সন্তানরা করে? বাবা মা করতে পারে না? ভাইজান তো বহু বছর আগে থেকে প্রায়শ্চিত্ত করে আসছেন। শায়নের কি উচিত ছিল না সব কিছু বলে নিজের ঘরে ফেরা? বাবা অন্যায় করেছিল। স্ত্রী, আমার মেয়েটা ঘুমড়ে ঘুমড়ে দিন কাটিয়েছিল। কি হয়েছিল সেটা বুঝতেও যেন সময় লেগেছিল ওর। চুপ করে গেলেন রাহেলা। দু চোখ ছলছল করছে। আনহা আবেগী হয়ে উঠেছে। ভাইকে ভীষণ ভালোবাসে সে। এসব থাক, তুই বিয়েতে রাজি হয়ে যান। হ্যাঁ চাচি? হ্যাঁ মা, রাজি হয়ে যা। আপু নেই, ভাইয়া নেই, আমি কিভাবে বিয়ে করবে? তোর আপুকে বললে চলে আসবে। ম্লান হাসল আনহা। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। রাহেলা বসা থেকে উঠে দাঁড়ালেন। চাচি, মুয়াজ কই? আজকে কোনো সাড়া শব্দ নেই যে। বাজারে গেছে বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলতে। ও আচ্ছা। আনহা সব কিছু আর কিছু বলে না। রাহেলা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যান। সারাদিন পর মাত্র নিজের অ্যাপার্টমেন্টে ফিরেছে তরু। নতুন অফিস, নতুন লোকজন, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছিল। তবে নিজেকে সামলে নিয়েছে সে। বাসায় ঢুকে কোট খুলে সোফার উপর ছড়ে রাখলো তরু। পরনে এখন শুধু হালকা সাদা শার্ট আর গাঢ় নেভি ব্লু প্যান্ট। চুলগুলো ক্লান্তির মতো বিক্ষিপ্ত এলোমেলো। শার্টের একটা বোতাম খুলতে ঠিক তখনই কলিং বেলের শব্দ ভেসে এলো। তরু থমকে গেল, চোখে অপ্রস্তুত বিস্ময়। এই অ্যাপার্টমেন্টে কেউ আসে না, শুধু তার বান্ধবী এলিজা মাঝে মধ্যে ছুটির দিনে আসে। তাহলে এখন কে? তরুর ভাবনা ছেড়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির হাত যেন বেশি ব্যস্ত। এক নাগারে বারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে সে। তরুর ধৈর্যচ্যুতি ঘটে। বিরক্ত হয়ে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা খুলেই তরু যেন বিস্ময়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল।
সামনে দাঁড়িয়ে সায়ান ইফতেখার, নাইট ব্ল্যাক শার্ট, হাত গুটানো, গলায় হালকা ঘাম জমে, চোখে অদ্ভুত ঠান্ডা অথচ ক্লান্ত একটা দৃষ্টি। চুলগুলো পিছনে আশ্রয় থাকলেও কিছুটা এলোমেলো হয়ে আছে, যেন সারাদিনের ব্যস্ততা তাকে ছাড়েনি। পায়নি সুইচকেস, হাতে ফোন, আর মুখে সে হালকা শান্ত দখলদার হাসি। তুমি? তরু চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সায়ান একটা কথা না বলে ভেতরে ঢুকে পড়ো। তরু চেঁচিয়ে ওঠে, সায়ান ভাই, এটা কেমন আচরণ? আপনি আমাকে ফলো করে এখানে এসেছেন কেন? সায়ান কিছু বলে না, শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখে, আর ঠোঁটের কোণে জমে থাকে একটা নিঃশব্দ দখলদার হাসি। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা টেনে লাগিয়ে দিল সে। তরুর শরীর হঠাৎ ঠান্ডা হয়ে এলো। সে কিছুটা পিছিয়ে গিয়ে বলে, তোমার হালচাল সুবিধার ঠেকছে না সায়ান ভাই, কি সমস্যা? অফিসে জ্বালাবে, সহ্য করতে হবে, কিন্তু বাড়িতে নো ওয়ে। মার খেতে না চাইলে বিদায় হও। সায়ান এবার সামনাসামনি এসে দাঁড়ালো। তার চোখ নিচে নামলো তরুর শার্টের খোলা বোতামের দিকে। তরু তখনও টের পায়নি। সায়ান হঠাৎ হাত বাড়িয়ে বোতামটা আটকে দিল। তরু চমকে উঠল। বুঝে ওঠার আগে এসে সায়ানকে এক জটকায় ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল। সায়ান হাসলো, গলায় মজা মাখানো টোন। বয়স বাড়ার সাথে সাথে শরীরে কারেন্টও বেড়েছে তোর। এক জটকায় এত দূরে সরিয়ে দিলি? বালের কথা বন্ধ করে, এখানে কেন এসেছ? তরুর গলায় এখন আগুন। বউ কোথায় থাকে দেখতে এলাম। বউ? ওয়াও! তরুর ঠোঁট বাঁকা, কণ্ঠে ব্যঙ্গ। সায়ান হালকা হেসে হঠাৎ তার পেছনে গিয়ে দাঁড়ালো। তরুণ দুই হাত একসাথে পেছন চেপে ধরল সেই। ইয়েস তরু, তুই জাস্ট ওয়াও! লজ্জা লাগে না এতগুলো বছর পর বউ বলে দাবি করছো? সায়ান হেসে উঠল। লজ্জার কথা তুই বলিস না তরু। ছোটবেলায় কতবার আমার লুঙ্গি নিয়ে টানাটানি করেছিস, সেটা তুই বললেও আমি বলিনি। শাট আপ, ছাড়ো আমাকে। তরু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সায়ান শুধু মিটি মিটি হাসে, চোখ খুনসুটি মেশানো বিদ্যুৎ। না ছাড়লে, ধরে রাখতে চাইলে নতুনভাবে আজ ধরার প্রয়োজন হতো না। শাট আপ, ছাড়ো আমাকে। তরু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সায়ান শুধু মিটি মিটি হাসে, চোখে খুনসুটি মেশানো বিদ্যুৎ। না ছাড়লে, ধরে রাখতে চাইলে নতুনভাবে আজ ধরার প্রয়োজন হতো না। ভুল করেছিলাম, শুধরে নিতে চাচ্ছি। সুযোগ দিচ্ছি না সায়ান ভাই, ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না। সায়ান হাসে। তরুকে সে এভাবে ধরে রেখেছে, তাতে তরুর পক্ষে কিছু করা সম্ভব না ভেবেই মনে মনে মহা আনন্দ পাচ্ছে। তরু, এত নড়াছড়া করিস না, একটু চুপচাপ থাক। সায়ান কিছু বোঝার আগেই তরু সায়ানের পায়ে ওপর জোরে পা দিয়ে আঘাত করলো। হাই হিলের ব্যথা চাপে সায়ানের পায়ে বেশ ব্যথা লাগলো। মুহূর্তে সায়ান তরুকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। তরুর ঠোঁটের কোণে তখন বিজয়ীর হাসি। সে সায়ানের দিকে এগিয়ে একটু ঝুঁকে বলল, অবলা ভাঙালি নারী ভেবেই ভুল করেছো সায়ান ভাই। তুমি হয়তো ভুলে গেছো ছোটবেলায়ও আমার কাছে নাকানি সুবনি খেতে তুমি। আর এখন তো। সায়ান তরুর কোমরে হাত রেখে খুব যত্ন করে তাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এখন তো আমি তোর বর, আর বউয়ের কাছে নাকানি সুবানি খাওয়া বরদের অভ্যাস। তরু কটমট করে তাকিয়েছে সায়ানের দিকে। সায়ানের ঠোঁটের কোণে হাসি লিপটে আছে, যা তরুকে রাগান্বিত করে তুলছে। নিজের সর্বস্ব শক্তি দিয়ে এক জটকায় দূরে সরে দাঁড়ালো তরু। তুমি যাবে নাকি আমি জব ছেড়ে দেব? এভাবে বিরক্ত করলে আমি তোমার অফিসে জব করব না, তাতে যা হওয়ার হবে। দমে গেল সায়ান। তরুকে সে সবে ভাগে পেয়েছে, এক্ষুনি হাতছাড়া করা যাবে না ভেবে সায়ান বলল, সেটা তোর ব্যাপার, জব না করলে আমার কি। এনিওয়ে আমার কাজ আছে, এখন আসছি। আগামীকাল চুক্তিতে সাইন করব, আর রাতে অফিস পার্টি আছে, আগেভাগে বলে গেলাম। চুক্তি ফাইনাল হওয়ার কথা শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তরু। এই চাকরি তার একমাত্র অবলম্বন। ওকে। সায়ান আর কিছু বলল না, চুপচাপ অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। হাফ ছেড়ে বাঁচল তরু। বাংলাদেশ। হারুন ইফতেখার বসার ঘরে বসে আছেন সোজা হয়ে। তার মুখে সাদা সিধে অভিব্যক্তি, কিন্তু চোখে খেয়াল করলে বোঝা যায় ভেতরে টান পড়ছে। মুয়াজ পাশে দাঁড়িয়ে কিছুটা গম্ভীর। বয়সের তুলনায় তার আচরণটা পরিপক্ক। সে হয়তো বুঝতে পারছে এই এক একটা কথোপকথন তার বড় বোন আনহার জীবন নির্ধারণ করতে পারে। অন্দরমহলে মহিলারা একরকম স্তব্ধ। হাসির আওয়াজ নেই, কেউ কথাও বলছে না। সবাই কান পেতে আছে সামনে কি বলা হয় সেটা শোনার জন্য। কলিমুদ্দিন সাহেব আর স্পষ্ট গলায় বললেন, মেয়ে যখন পছন্দ হয়েছে তখন আর দেরি করে লাভ কি?
যত তাড়াতাড়ি সম্ভব তারিখ ঠিক করতে চাচ্ছে। আপনার কি মতামত হারুন সাহেব? হারুন ইফতেখার এক সেকেন্ড দম নিয়ে হাসলেন। তার ঠোঁটে লাজুক অথচ গম্ভীর একটা ভঙ্গি। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, শুধু চাই আনহার মন যেন ঠিক থাকে। বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে যাবে। কিন্তু একটা মেয়ের জীবন, সেটা তো একদিনের নয়। কথাগুলো শুনে অন্দরমহলের দিকে কেউ একজন দম ছেড়ে বাঁচল। কলিমুদ্দিন হেসে বললেন, আমাদের ছেলেরও তো একই চিন্তা। আল্লাহ চাইলে ভালোই হবে সব। চা নাচতে এসেছে। আনহার খালা পর্দা টেনে দেখে দিচ্ছেন পুরুষদের পরিবেশ। একজন মহিলা কানে কানে বলছেন, পাত্রপক্ষ ঠিকঠাকই মনে হচ্ছে, তবে সবার মাঝখানে। আনহার ঘরের দরজা এখনো বন্ধ। সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে, চোখে কাজল, মুখে হালকা রং, কিন্তু তার চোখে ক্লান্তি। কিছুক্ষণ আগে পাত্রপক্ষের সামনে বসেছিল সে। পাত্রকে তারও বেশ পছন্দ হয়েছে। দুই পরিবারের কথোপকথনের মধ্যে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করা হয়েছে। আগামী মাসে আনহা রাসেলের বিয়ে। নিউ ইয়র্কের এক্সক্লুসিভ স্কাই ভিউ হোটেলে 25 তলা ছাদে আলো ঝলমলে পার্টি চলছে। চুক্তির চূড়ান্ত হয়েছে এরোনিক্স এন্টারপ্রাইজ অ্যান্ড ল্যাক্সরক গ্লোবাল সলিউশনের মধ্যে বছরের সবচেয়ে বড় বিজনেস ডিল। উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, ক্লায়েন্ট, বিদেশি ইনভেস্টর সবাই এসেছেন আজকের এই উজ্জ্বল সন্ধ্যায়। সাদা গোল টেবিল, জকজকে ওয়াইন গ্লাস, মৃদু অ্যাজ বেজছে পেছনে। তরু এলে সিল্কের গাঢ় নীল গাউন পরে, চুল খোলা, হালকা মেকআপ, কানে ছোট মুক্তার দুল। তার গলায় কোনো গহনা নেই, কিন্তু চোখে এক ধরনের কড়া আত্মবিশ্বাস। সে জানে আজ তার পায়ের শব্দ কেউ লক্ষ্য করছে। তরু যখন ভেতরে ঢোকে তার চোখ আটকে যায় এক জায়গায়। সায়ান, কালো কোটের সাথে সাদা শার্ট, হাতে এক গ্লাস রেড ওয়াইন, চুল এলিয়ে পড়েছে পাশে, চোখে সেই পুরনো কিন্তু ধারালো দৃষ্টিতে তাকিয়েছে। তরু অন্যদিকে তাকানোর বান করে, কিন্তু সে জানে সায়ান তার দিকেই তাকিয়ে আছে। মিস্টার ড্যানিয়েল হার্টগোড তরুর দিকে এগিয়ে আসে। মিস ইসলাম, টুনাইট ইউ সেলিব্রেট সাকসেস, বাট বিটুইন আস। সে একটু নিচু হয়ে বলে, ইউ আর ডিল মেকার, ইউ লিজ টু ইউ। তরু হেসে মাথা জাকায়, থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে সায়ান পেছন থেকে এসে দাঁড়ায়। অ্যাকচুয়ালি, সে একটু থেমে গম্ভীর কণ্ঠে বলে, ইউ আর হার টু মি ড্যানিয়েল। হাসির ভেতরে হঠাৎ একটা ঠান্ডা নেমে আসলো। ড্যানিয়েল ভেতরে ভেতরে থমকে যায়, আর তরুর হাত কেঁপে ওঠে। সায়ান গ্লাস তুলতে বলে, হার ব্রিলিয়েন্স ওনলি সায়েন্স ব্রাইটেস হোয়েন আই এম ওয়ান্ট রাইট। তরু এবার দাঁত চেপে হাসে। ব্রিলিয়েন্স ডাজ নট নিড ডেনেস, মিস্টার ইফতেখার, ইট ক্রিয়েটস ইট অন রাইট। সায়ানের ঠোঁটে লেগে থাকে সেই বিখ্যাত তাচ্ছিল্যের হাসি। পার্টির আলো ঝলমল করছে, জ্যাজ মিউজিকের সুরে সবাই মিশে গেছে মুগ্ধ পরিবেশে। ড্যানিয়েল বেশ ভালো করেই বুঝতে পারছেন তরু ও সায়ানের মাঝে কিছু একটা আছে, তবে অফিসিয়াল কাজে সেসবের প্রভাব পড়তে দেওয়া যাবে না। ড্যানিয়েল লোকজনকে সামনে নরম স্বরে বলল, মিস্টার ইফতেখার, লেটস গো অ্যান্ড এনজয় দ্য ইভিনিং। সায়ান মুচকি হাসলো, তার চোখে একটু খুনসুটি ঝলকাচ্ছে। মাথা নেড়ে এগোলো। তরু তখন অন্যদিকে চলে গেছে, আকাশের দিকে সেই কিছু ভাবছে যেন। হঠাৎ সায়ান তরুর দিকে এগিয়ে এসে বলল, শ্যাল ইউ ডান্স মিস তরু নেমে ইসলাম। তরু থমকে যায়। পেছন থেকে সবার তাকানো চোখের চাপ। কণ্ঠ নিচু করে বলল, ইউ আর ক্রসিং এ লাইন মিস্টার ইফতেখার। I built the line. I decide where it ends. তরু কিছু না বলে তার ওয়াইন গ্লাস রাখে। সামনে গিয়ে সায়ানের চোখে তাকিয়ে বলে, ওকে, ওয়ান ডান্স, টেম্পোরারি অ্যান্ড টেম্পোরারি লাইক ইউ। সায়ান বিজয়ীর মতো হাসলো একবার। তরু নিজেকে একদম স্বাভাবিক রেখে সায়ানের দিকে এগোলো। সায়ানের হাত বাড়ানোতেই তরুর সরলভাবে হাসি দিয়ে সম্মতি জ্বালানো। চারপাশের সবার দৃষ্টি তাদের দিকে। তারা ডান্স ফ্লোরে নামলো। তারা পথের আলো তাদের গায়ে নরম ছায়া ফেলছে। নাচের সুরে তাদের ধীরে ধীরে মিলছে পদক্ষেপ। তরুর দৃষ্টি সায়ানের চোখে আটকে থাকে। এজন্য সময় থেমে গেছে, তবু মাঝে মাঝে সেই 9 বছরের দূরত্বের বিষাদের সুর বাজছে। নাচের আলো জলমল করছে। সায়ানের কাঁধে হাত রেখে তরু ধীরে ফিসফিস করলো, আপনি যাই করো না কেন, আমি কখনো আপনাকে গ্রহণ করব না। সায়ান তরুর কোমরে হাত রেখে নরম নয়, জোরে মালিকানার মতো তরু কেঁপে
ওঠে এক মুহূর্তে, শরীরে যেন একটা বিদ্যুৎ দৌড়াচ্ছে। সে নিজেকে সামলাতে চাইল, কিন্তু তার শ্বাসের শব্দ ছন্দ একটু কেঁপে যাচ্ছে। সায়ান তার কান গেসে ফিসফিস করে বলে, আপনি করবেন মিস তরুণিমা, এবং সেটা খুব শীঘ্রই। তরু চোখের পাতা বন্ধ করে 1 সেকেন্ড, তারপর গলার স্বর শক্ত করে বলল, পুরুষ আর কাপুরুষের মধ্যে পার্থক্য কি জানেন? পুরুষ কখনো তার দায়িত্ব ফেলে পালায় না, আর কাপুরুষ। সায়ান হালকা হেসে কোমরে হাতের সাফা আর একটু বাড়ায়, এতটা বাড়ায় যে তরুর শরীর মুচড়ে যায়। আমার পুরুষত্ব প্রমাণ দেওয়ার জন্যই বউয়ের প্রতি আর কোনো দায়িত্ব অবহেলা করব না, প্রমিজ। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার সায়ান ইফতেখার। ঘৃণা যখন এইভাবে কাঁপিয়ে তোলে, আমি সেটাকেও ভালোবাসা ভাবতে পারি। তরু এবার ফাঁস সরাতে চায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের তাহলে চারপাশের চোখ তাকে আটকে রাখে। আপনার হাত সরান, সে ঠোঁট নাড়িয়ে বলে। সায়ান ঠোঁটের কোণে নিঃশব্দে হাসে। তুই আজও আগের মতোই আছিস তরু। ঠোঁটে লড়াই, চোখে আগুন। তরু এবার তার কাজ চেপে ধরে বলে, আর তুমি আগের চেয়ে বেশি বিষাক্ত হয়ে গেছো সায়ান ভাই। এই মুহূর্তের জন্য তরু নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু তখনই গানের একটা লাইন বাজে, উই ডান্স ইজ সাইলেন্স হেন্স নট টু ভান। তরু সায়ানের চোখে চোখ রাখে 1 সেকেন্ড। তাতে কোনো রোমান্স নেই, শুধু ঠান্ডা এক সিদ্ধান্ত। গান থামার আগে সে সায়ানের হাত সরিয়ে নেয়, একটা নিঃশব্দ ধাক্কা। তারপর মুখ না ফিরেই নেমে যায় ডান্স ফ্লোর থেকে। তরুর গলার কাছে এক ফোঁটা গাম সিকসিক করছে, ঠোঁটে গাল রক হালকা ছড়িয়ে গেছে। সে সরাসরি বারের দিকে চলে যায়। 1 নিট উইকে। তরু গম্ভীর গলায় বলে। বারটেন্ডার তাকিয়ে থাকি কিছুক্ষণ, তারপর গ্লাসে ঢেলে দেয় গাঢ় বর্ণের আগুন। চুমুক দেয়। কোনো হেলদোল নেই, কোনো জড়তা নেই। তার 4 নম্বর গ্লাস শেষ করেছে তরু। রাত আরও গভীর, পার্টির ভিড় একটু হালকা। তরুর হাঁটুর ভেতর কাফন পেয়ে ভার লাগছে, কিন্তু চোখ একদম জেগে থাকা বিষের মতো জলকালো। সায়ান ওকে বহুক্ষণ ধরে দূর থেকে লক্ষ্য করছে। তরুর পায়ের লয় কেমন ঢিলা ঢালা, শরীর হালকা দুলছে। সে এগিয়ে গেল। তরু, এভাবে আর একটা গ্লাস খেলেই পড়ে যাব। তরু গ্লাসটা আবার ঠোঁটে তুলে সায়ান গ্লাসটা হাত থেকে সরিয়ে নেয়। এনাফ। তরু হেসে ফেলে, ছড়া হাসি, চোখে বিদ্রুপ। খেয়েছি, মাল খেয়েছি, টালমাটাল, তাতে তোমার কি হয়েছে বাল? চারপাশের বাতাস হঠাৎ থেমে যায় যেন। সায়ানের মুখে লেগে থাকা ঠোঁটের রেশ থেমে যায় 1 সেকেন্ডে। তরু এবার তার খুব কাছে এসে চোখে চোখ রেখে বলে, তুমি চলে যাওয়ার আগে আমার অনুমতি নাওনি সায়ান ভাই। ডিভোর্স পেপার পাঠানোর আগেও ভাবুনি, এখন হঠাৎ এত চিন্তা কেন? সায়ান কাজ চেপে ধরে তাকে কিন্তু আলতো করে, তুই এমন করিস না তরু, এটা তুই না, আমি কোনো ডিভোর্স পেপার পাঠাইনি তোকে। তরু হাসে, এই আমি, এখানকার আমি, তোমার তৈরি আমি, জেদি একরোখা আর ভয়ানক একা। তার চোখে পানি নেই, তবু কণ্ঠে একরকম অশ্রু ঝরে। সায়ান বেশ বুঝতে পারছে তরু নিজের মধ্যে নেই এখন। তরু, স্টপ অল দিস ননসেন্স। যা সহ্য করতে পারিস না তা দেখানোর জন্য খাস কেন? নিজের অবস্থা দেখ একবার। সায়ান তরুকে ধরতে চায়, কিন্তু তরু টলতে টলতে পার্টি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার জেদের কাছে সায়ানের সব কথাই যেন বৃথা। আমাকে একা ছেড়ে দাও সায়ান ভাই, জাস্ট লিভ মি অ্যালোন। তরু হেলে দুলে পার্টি থেকে বেরিয়ে গেল। আশেপাশে মোটামুটি লোকজন আছে, আর সায়ান এখানকার প্রধান অতিথি। এভাবে হুট করে তরুর সাথে পার্টি থেকে বেরিয়ে গেলে সেটা ভালো দেখাবে না। পরে তরুকেই কথা শুনতে হবে ভেবে সায়ান মিনিট 5 অপেক্ষা করলো। তারপর মিথ্যা জরুরি কল আসার বাহানা করে পার্টি থেকে বেরিয়ে গেল। ড্যানিয়েল সব কিছুই বুঝতে পারছেন, তবে তরুকে সায়ান একা ছাড়বে না ভেবে ড্যানিয়েল তরুকে একা ছেড়েছে। এমনিতে ড্যানিয়েল ভীষণ দায়িত্বশীল মানুষ। রাস্তায় টলমল পায়ে এগিয়ে চলছে তরু। সামনে তার গাড়ি ফার করা। ধীর পায়ে এগিয়ে গিয়ে কোনো মতে গাড়িতে উঠে বসলো সে। এরই মধ্যে সায়ান দৌড়াতে দৌড়াতে গাড়ির জানালা পাশে এসে দাঁড়ালো। তরু, লিসেন টু মি, তুই এই অবস্থায় ড্রাইভ করতে পারবি না, প্লিজ জেদ করিস না, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। তরু সায়ানের কোনো কথা শুনতে রাজি না। সে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, তুমি আমার আশেপাশেও আসবে না, আমি একাই ভালো আছি। খবরদার আমার ভালো থাকা নষ্ট করবে না, চলে যাও তুমি। তরু গাড়ি স্টার্ট করেছে। সায়ানের রাগ হচ্ছে। রাগে গাড়ির পেছনে একটা ঘুষি মেরে দাঁড়িয়ে রইল সে। তরু গাড়ি চালিয়ে কিছুটা সামনে যেতেই বিপজ্জনকভাবে সেটা থেমে গেল।
চমকালো সায়ন। দৌড়ে গেল গাড়ির কাছে। তরুর মাথা হেলে আছে স্টিয়ারিং হুইলের পাশে, একটু ঝুঁকে, গালটা গাড়ির ঠান্ডা চামড়ায় ছোঁয়া লাগিয়ে। তরু, সায়ন দ্রুত গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ে। তরু তখনও হেলান দিয়ে বসা, মাথাটা স্টিয়ারিংয়ের পাশে ঠেকানো। সায়ন তৎক্ষণাৎ তরুর মাথা সোজা করে দেয়, সিটের পিছনে হেলান দিয়ে বসে। তখনই তার চোখ পড়ে তরুর কপালে ছোট্ট একটা কাটা দাগ। সেখান থেকে মৃদু রক্ত গড়িয়ে পড়ছে। সায়ান গা থেকে কোট খুলে ফেলল, তারপর পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। অতঃপর খুব সম্পূর্ণ, খুব যত্নে সেই রক্তটুকু মুছে দিতে লাগলো। তরুণ নিস্তেজ মুখের দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে এলো। সে কখনো কথা না বলে ধীরে ধীরে তরুকে সরিয়ে নিজের জায়গায় বসালো। ড্রাইভারের সিটে তরু নিস্তব্ধ, চোখ বন্ধ, শুধু নিঃশ্বাসের হালকা ওঠানামা বোঝাচ্ছে। সায়ান ফোন বের করলো। একটা নম্বর ডায়াল করেই কানে ধরে বলল, তোমরা নিজেদের মতো চলে যাও, আজকে আমি বাসায় ফিরবো না। ওপাশে কেউ কি বললো বোঝা গেল না, তবে সায়ান চুপচাপ ফোনটা কেটে দিল। গাড়ির গিয়ার ধীরে সেফে ধরলো। তার দৃষ্টি এবার রাস্তার দিকে, কিন্তু মন আটকে আছে তরুণ নিস্তেজ নিঃশ্বাসে। রাত গভীর। নিউ ইয়র্ক শহর একরাশ কৃত্রিম আলোয় ডেকে ঘুমিয়ে আছে। তবু মনে হয় এই শহর যেন কখনো পুরোপুরি ঘুমায় না। ফুটপাত ফাঁকা, কোনো কোনো গলিতে হালকা বাতাসে কাগজের ঠোঙ্গা উড়ে বেড়ায়। দূরে দূরে গাড়ির হর্ন এখন বিরল, তবু কোথাও একটা অ্যাম্বুলেন্সের সাইরেন ভেসে আসে। মুহূর্তের জন্য শহরটা কেঁপে ওঠে। স্ট্রিট ল্যাম্পের আলোয় রাস্তাগুলো হলদেটে রঙে জিম ধরে আছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের জানালায় কয়েকটা আলো জ্বলছে, বাকিগুলো অন্ধকার। এক একটা ঘর যেন এক একটা জীবন, কেউ ক্লান্ত, কেউ নিঃসঙ্গ, কেউ ঘুমহীন। আকাশে তারা খুব একটা দেখা যায় না। শহরের কাছের আলোয় হারিয়ে যায় তারা ভরা আকাশ। তবুও মাথার উপরের ফাঁকা নীলচে ধূসর পটে একটা নিঃশব্দ ভার ঝুলে আছে। রাত 1টার দিকে তরুটা অ্যাপার্টমেন্টে এসে পৌঁছালো। তারা তরুকে ধরে ধরে নিয়ে এসেছে। সায়ন পুরোপুরি জ্ঞান না থাকলেও সব কিছুই টের পাচ্ছে তরু। সায়ন দরজা লক করে আলোটা মৃদু করে বেডরুমে ঢোকে। ঘরটা পরিষ্কার, গোছানো, ঘোলাটে নরম আলোয় ভরে আছে চারপাশটা। ছোট একটা ইনডোর গাছ জানালার পাশে দাঁড়িয়ে, চায়ের কাপ, বই আর একটা ছবি রাখায় মোমবাতির পাশে। সায়ান তরুকে সাবধানে বিছানায় শুইয়ে দেয়। তরুর চোখ বন্ধ, কিন্তু শরীর টান টান। সে পাশে বসে পরে আস্তে করে তরুর কপালে হাত রাখে। 1 সেকেন্ড দম নিয়ে দেখে না, জ্বর নেই, শরীর ঠিক আছে, শুধু নেশা ছড়ে গেছে। তার কপালের এক পাশে কাটা দাগটা শুকিয়ে এসেছে, রক্ত নেই, শুধু লালচে একটা রেখা। আমার কাছে আসবি না কেউ, আমি বিবাহিতা, আমার স্বামী আছে, দূরে সর। তরুর কথায় ঠোঁট কামড়া হাসলো সায়ান। মেয়েটা নেশার ঘুরেও কতটা লয়াল তার প্রতি। কিন্তু কথা হলো, তরুকে গোসল করাতে হবে, মাথায় পানি পড়লে যদি একটু নেশা কাটে। কিন্তু তরু যা মেয়ে, নেশার ঘরে অন্য কাউকে ভেবে যদি চেল্লাচেল্লি শুরু করে, বিপাকে পড়েছে সায়ান। তবুও হাল ছাড়ল না সে। তরুর পায়ের কাছে গিয়ে বসে হাই হিল খুলে দিল। তারপর খোলা চুল প্রথমে খোপা বেঁধে ফেলল। ছোট থেকে মাঝে মধ্যে তরু চুল বেঁধে দিত সায়ান। ওদের মধ্যে ভনিবনা না হলেও মাঝে মধ্যে ভাবও হতো। সায়ান মুচকি হাসে, মনে পড়ে যায় তার অতীতের কথা। দুপুরবেলা আকাশে কালো মেঘের আনাগোনা, জিরি জিরি বৃষ্টি শুরু হয়েছে। ইফতেখার বাড়ির পেছনের পুকুরে গোসল করতে এসেছে তরু, সাথে আছে তার বান্ধবীরা। বৃষ্টিতে পুকুরে গোসল করবে বলেই মায়ের কাছে বলে কয়ে অনুমতি নিয়ে এসেছিল সে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে পানিতে পা ডুবিয়ে বসে আছে তরু। তনিমা, সাবিনা ও হাবিবা সবাই সমবয়সী বলা যায়, শুধু সাবিনা ও হাবিবা বছর খানেকের বড়। আজকে গোসল করতে সেই মজা হবে তরু। আহা, কতদিন পর এমন সুযোগ পেলাম রে। সাবিনার কথায় তরু খিলখিল করে হেসে ওঠে। ঠিক বলেছিস, চল চল, পুকুরে নামি এবার। বৃষ্টির তোপখানাও ভেড়েছে। তরুর কথায় যেই না সবাই পানিতে নামতে যাবে, এরই মধ্যে ইফতেখার বাড়ির বড় ছেলে সায়ন ইফতেখারের বাজ খাইয়ে আওয়াজ শোনা গেল। চমকালো সবাই। তরু, এই তরুর বাচ্চা গরু। তরু ভ্রু কুঁচকে ফেললো। বাকিরা সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। ওরা ভালো করেই জানে আজকে আর বৃষ্টিতে গোসল করা হবে না। বয়সে তরুর থেকে অত বড় হলেও সায়নের সাথে তরুর বনিবনা হয় না। ঠিক করে কথা বলো সায়ন ভাই, নয়তো আমারও মুখে লাগাম থাকবে না। সায়ন তেড়ে আসে। বাকিরা সবাই দ্রুত ঘাট থেকে উঠে আসে। তরু, আমরা গেলাম।
তরু রেগে যায়, কই যাচ্ছিস? আরে শুন, ওরা কেউ আর থামে না। তরু সায়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। মেয়ে মানুষ গোসল করবে, সেখানে তোমার কি কাজ ছিল? তুমি কেন এলে? বৃষ্টির মাঝে গোসল করতে হবে কেন তোর? তাতে তোমার বাপ দাদার কি? তরুর কথায় রেগে যায় সায়ান। কোনো কথা না বলে ঘাটে নেমে তরুকে ফানিতে ডেলে ফেলে দেয়। মেয়েটা চমকায়নি। সায়ান বরাবরই তার সাথে এমন করে, যেন তরু তার দু চোখের বিষ। তরুকে ফানিতে ফেলে হেসে হেসে বলে সায়ান, নিয়ে জম্মের মতো বৃষ্টির মাঝে পুকুরে গোসল করবে। বাপ দাদা তুলে কথা বলে কত বড় বেয়াদব। তরু গোবে ছাড়ার মতো তাকিয়ে আছে। সায়ান তার নীরবতা দেখে দমে যায়। চারদিকে তখন তুমুল বৃষ্টি। সায়ানের মায়া হয়। সে তার হাত বাড়িয়ে তরুকে বলে, পানি থেকে উঠে আয়। চাচি আমাকে দেখতে পাঠিয়েছিলেন, তুই যাতে বেশিক্ষণ পানিতে না থাকিস সেজন্য। কিন্তু এখনো ফাঁ দুলিয়ে গল্প করছিস থেকে মেজাজ বিগড়ে গিয়েছিল। তরু চুপচাপ সবকিছু শুনলো, কেবল কিছু বলল না। সায়ানের হাতখানা ধরেই মারল এক হাঁচকা টান। অমনি সায়ানও পুকুরের পানিতে দফাস করে পড়ল। খুশিতে খিলখিল করে হেসে উঠল মেয়েটা। সায়ান কিছু বলেনি আর, কারণ যেভাবেই হোক সায়ানের জন্যই সেদিন বান্ধবীদের সাথে বৃষ্টিতে গোসল করতে পারেনি। তাই সায়ান তরুকে নিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিল। মা মিছিও। আচমকা তরুর কথায় ভাবনা ঘটল সায়ানের। দেশে যাবি? তরু কিছু বলে না। সায়ান নিজের কথায় বিরক্ত হলো। মাতাল অবস্থায় তরু কি কথা বলার অবস্থায় আছে? দীর্ঘশ্বাস ছাড়ল সে। তরুকে অপছন্দর কোনো কারণ আগেও ছিল না। যতই বনিবনা না হতো তবুও চুপচাপ বিয়েটা করে নিয়েছিল সায়ান। কিন্তু ছেলেটা বড্ড জেদি। সেদিন ছিল তরুর সাথে সায়ানের বিয়ের দ্বিতীয় দিন। তরু বিয়ের পরেও দুদিন সায়ানের কাছাকাছি আসেনি। সায়ানও কিছু বলেনি, কারণ তরু তখন বিয়ে নিয়ে নিতান্তই ছোট ছিল। স্বামী বিয়ে সেসব বোঝার মতো পরিপক্কতার অভাব ছিল তার। সায়ান তরুর কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হতেই দেখা হলো সিদ্দিক মুন্সির সাথে। সায়ানকে সে একটা ভিডিও দেখালো। কিভাবে যেন ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে গেছে। সায়ানের বাবা একজন মাঝবয়সী মহিলার হাতে হাত রেখে রিক্সায় বসেছিলেন। আচমকা বাবার এমন ভিডিও দেখে সায়ানের দিক বিদিক শূন্য অবস্থা। সে সোজা বাবার কাছে চলে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সায়ানের বাবা তার পরকীয়ার কথা স্বীকার করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সায়ানের মা ওনাকে প্রোটেক্ট করতে আসেন। তাতেই যে সৃষ্টি হয় সায়ানের। যে পুরুষ তাকে রেখে অন্য নারীর সাথে সম্ভব আছে, সেই পুরুষকে সাপোর্ট করা সায়ানের কাছে জঘন্য রকম অপরাধ মনে হয়েছিল। বলা বাহুল্য, সায়ানের বাবা তখন কমিশনার ছিলেন। পরবর্তীতে এই ঘটনার পর তার সব কিছু শেষ হয়ে যায়। সায়ানও জেদের বসে দেশ ছাড়ে চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটার আরও অনেকগুলো পর্ব আছে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব